শিক্ষা শক্তি, জ্ঞান, আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা রাসায়নিক গণনা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের যেটা মূল বিষয়, যে বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের থিওরি ক্লাস থেকে যেসব প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে রাসায়নিক গণনার থিওরি ক্লাসটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। আজকে ওই থিওরি ক্লাসগুলো থেকে যেসব প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমত হেডিং দিচ্ছি যে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন। তো তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে বলেছিলাম যে তোমাদের ক্লাস 9 থেকে তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানে যে মূল চ্যাপ্টারটি রয়েছে ওখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের এখানে মাধ্যমিকে এসেছিল, যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি এবং উত্তরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্ন 1 নম্বর যে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে? গ্রাম আণবিক আয়তন কাকে বলে? এই প্রশ্নেরই অনুরূপ প্রশ্ন যে কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক এক্সাম 2014-তে এসেছিল, এর আগে 2009-এ ছিল এবং 2006, 2003 এই প্রশ্নটা তোমাদেরও থাকতে পারে। ওকে, তো এর অ্যান্সারটি যেহেতু তোমাদের এই থিওরি ক্লাসে করানো হয়নি, কারণটি হচ্ছে যে এটা তোমরা সে ক্লাস 9-এ দেখে এসছো, আর থিওরি ক্লাসে বলা হয়েছে যে তোমাদের ক্লাস 9-এর মূল চ্যাপ্টারটি একটু ভালো করে দেখে রাখবে। ওকে, বা আমি যখন ক্লাস 9-এর মূল চ্যাপ্টারটি করাবো তখন তোমরা ওই ক্লাসটিকে জয়েন করতে পারো। ওকে, তো এর অ্যান্সারটি হবে যে কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল পরিমাপ বা পরিমাণ যে কোনো গ্যাসীয় মৌলিক বা যৌগিক পদার্থের আয়তনকে গ্যাসের গ্রাম আণবিক আয়তন বলে। নেক্সট পেজে যেমন এক্সাম্পল হিসাবে যে এসটিপিতে এর মান হয়ে থাকে 22.4 লিটার। এটি হচ্ছে সকল গ্যাসের জন্য, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে সকল গ্যাসের
জন্য। ওকে, এই যে এসটিপিতে এর মান 22.4 লিটার, এটাই তোমাদের পরীক্ষাতে এসেছিল যে এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত। এই প্রশ্নটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2010 এবং 2014 সালে। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন 2 দাগ, যে গ্রাম আণবিক ওজনের সংজ্ঞা দাও। গ্রাম আণবিক ওজনের সংজ্ঞা দাও। ওকে, তো এর সঙ্গে যে অক্সিজেনের গ্রাম আণবিক ওজন কত, জিজ্ঞাসা চিহ্ন। এর অনুরূপ প্রশ্ন যে গ্রাম আণবিক ভর কাকে বলে। গ্রাম আণবিক ভর কাকে বলে, এটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2006, 2015 এবং 2010, 2004 সালে এই প্রশ্নগুলো তোমাদের এই প্রশ্নটি এসেছিল। ওকে, যার উত্তরটি হবে যে কোনো পদার্থের আণবিক ভর যত, কোনো পদার্থের আণবিক ভর যত তত গ্রাম ওজনের পরিমাণকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা ওজন বলে। এর একক হচ্ছে গ্রাম। ওকে, আচ্ছা নেক্সট পেজে যে এক্সাম্পলটি লিখে দিচ্ছি। এক্সাম্পল, অক্সিজেনের এর সংকেত হচ্ছে O2, এর আণবিক ভর বা আণবিক ভর ও এর জন্য 16, আর দুটো ও রয়েছে 2 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে কি হচ্ছে 16 দুগুণে 32, এটি হচ্ছে আণবিক ভর। যখন আমাদের গ্রাম আণবিক ভর বলবে, আমাদের প্রশ্নটা ছিল যে গ্রাম আণবিক ভর বা গ্রাম আণবিক ওজন, তাহলে যে গ্রাম আণবিক ভর বা ওজন, শুধু একটাই কথা চলে আসবে, এখানে আণবিক ভর আছে, এখানেও আণবিক ভর আছে, শুধু কেবলমাত্র এখানে গ্রাম কথাটি অ্যাড হওয়ার জন্য আমাদের উত্তরটিও হয়ে যাবে যে 32 গ্রাম। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন 3 দাগে, যে অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃতি করো। তো এই প্রশ্নটি তোমাদের গ্যাসের যে আচরণ পড়িয়েছিলাম সেখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম, তো সেখানে যে উত্তরটি লিখেছিলাম সেটাই এখানে লেখাবো। আচ্ছা, অ্যাভোগাড্রো প্রকল্প বিবৃত করো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিক এক্সাম 2007 এসেছিল। ওকে, আচ্ছা এরই সঙ্গে ছিল যে অ্যাভোগাড্রো মান কত,
মান কত? এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2006, 2011, 2013-তে। ওকে, আচ্ছা এর উত্তরটি হবে, আচ্ছা এই ক্লাসে কিন্তু তোমাদের কেবলমাত্র ওই থিওরি ক্লাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা যখন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তখন তোমাদের ওই বিগত বছর থেকে যেসব ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো এসেছিল এই রাসায়নিক গণনা থেকে, ওই ম্যাথগুলো নিয়েই তোমাদের বোঝাবো। ওকে, খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ বোঝাবো। আগামীকাল থেকে ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে ওই থিওরির থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো শুধুমাত্র কমপ্লিট করব। আচ্ছা, এর উত্তরটি হয়ে যাবে একই উষ্ণতায় ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তো এখানে যা বলছে এটিকে অন্যভাবেও বলা যেতে পারে, যে অন্যভাবে নেক্সট পেজে লিখে দিচ্ছি, যে স্থির উষ্ণতায় ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল অনুসংখ্যার সঙ্গে সমানুপাতিক। ওকে, এই হচ্ছে প্রকল্পটি বিবৃতি করে দিলাম। আচ্ছা, এর মান তোমরা সবাই জানো, এটা জলের মতো একেবারে মুখস্থ করে রাখা উচিত, যে 6.022 ইন্টু 10⁻23। তোমাদের ম্যাথ করবার সময় এই মানটি খুব প্রয়োজন। ওকে, যার মনে থাকে না খাতার মধ্যে বারবার করে লিখে রাখো। নেক্সট পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, যে মোল কাকে বলে? এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2010-এ এবং 2013-তে। ওকে, আচ্ছা এর উত্তরটি হয়ে যাবে, যে কোনো পদার্থের যেমন হচ্ছে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন প্রভৃতি যে পরিমাণের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণিকা থাকে তাকে 1 মোল বলে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুর
ধারণা দেন। এই প্রশ্নটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2011 সালে। এর উত্তরটি হয়ে যাবে যে অ্যামেদিও অ্যাভোগাড্রো। নেক্সট পরবর্তী প্রশ্ন 6, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? আমরা এর আগে অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো এবং এর মানটি জেনেছিলাম যে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? তো এর সংখ্যাটি কি হবে? ওই যেটা মান লিখিয়ে দিয়েছিলাম সেটাই হয়ে যাবে এর সংখ্যা, এবং এটা কাকে বলে সেটা লিখে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটি এসেছিল তোমাদের 2011-তে এবং 2013-তে। ওকে, এর উত্তরটি হবে যে 1 গ্রাম অণু পরিমাণ সব পদার্থে মৌলিক বা যৌগিক সমসংখ্যক অণু বর্তমান, এবং এই সংখ্যাকে মানে যে সংখ্যক অণু বর্তমান, আচ্ছা এখানে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা, এখানে আরো কিছু লিখে দিই। এই সংখ্যাকে n বা n নিচে a দিয়ে প্রকাশ করা হয়। এর মানটা আগেই লিখে দিয়েছি, এখানেও লিখে দিই। এর মান 6.022 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট পরবর্তীতে এটা হচ্ছে 6 দাগ হয়ে গেল। 7 দাগ, যে C12 স্কেলে মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2012-তে, 2007-এ এবং 2015-তে এসেছিল এই প্রশ্নটি। আচ্ছা, এখানে তোমাদের উত্তরটি হবে যে 12 কার্বনের 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বা একে ইংলিশে অ্যাটমিক মাস ইউনিট বা একে শর্টে AMU বলে।
ওকে, একে আর এখানে কিছু তথ্য দিয়ে দিই যে একে ইউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত? যে এর মান হয়ে থাকে 1 ইউ সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 8-এর দাগ, মোল কিসের একক? মোল কিসের একক? এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2015 সালে। আচ্ছা, এর উত্তরটি হয়ে যাবে যে পদার্থ গঠনকারী কণিকা পরিমাপের একক। নেক্সট পরবর্তীতে 9, যে গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝো? গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝো এবং উদাহরণ। এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2016 সালে এসেছিল। আচ্ছা, এর উত্তরটি হয়ে যাবে যে কোনো মৌলের পারমাণবিক ভর যত, তত গ্রাম ভরের পরিমাণকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বলে। গ্রাম পারমাণবিক ভর বলে। যেমন একটা উদাহরণ, যে নাইট্রোজেনের এর সংকেত মানে এর চিহ্ন কি? N। এর পারমাণবিক ভর হচ্ছে কত হয়? 14 গ্রাম। এখানে পারমাণবিক ভর বলেছে, তাই আমরা শুধু N নিয়েছি। যদি এখানে আণবিক ভরের কথা বলতো তাহলে আমরা N2 নিতাম, তখন এর ভর হয়ে যেত কি N এর জন্য 14, দুটো N আছে, 2 দিয়ে গুণ, 14 দুগুণে 28। যেটা তোমাদের প্রশ্নটি ছিল গ্রাম আণবিক ওজন কাকে বলে, যেটা তোমাদের 2 নম্বর প্রশ্নে লিখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী প্রশ্ন যে কার্বন 12 আইসোটোপ স্কেল অনুসারে স্কেলে আণবিক ভর বা আণবিক গুরুত্ব কাকে বলে? এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2008, 2014 এবং 2010 সালে। আর এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের থিওরি ক্লাসেই লিখিয়ে দিয়েছি। আচ্ছা, এর একটা অনুরূপ প্রশ্ন হয়ে থাকে, অনুরূপ
প্রশ্ন যে আণবিক ভর কাকে বলে? আণবিক ভর কাকে বলে? ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন যে 11 দাগ, ভরের নিত্যতা সূত্রটি লেখো। ভরের নিত্যতা সূত্রটি লেখো উদাহরণ সহ। এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2009, 2005 এবং 2003 সালে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এই যে আমরা 9 পর্যন্ত করেছি, এগুলো তোমাদের ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো, তাই তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের থিওরি ক্লাসে করাইনি, তো তার জন্য প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে দিয়েছি। আর এখন এর পর থেকে যেগুলো পড়াচ্ছি, মানে যে প্রশ্নগুলো লিখিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের যে সালে মাধ্যমিকে এসেছিল সে সালটা, এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা থিওরিতে আলোচনা করেছি, যেটা তোমাদের মূলত ক্লাস 10-এর বিষয় ছিল। আমরা এর আগে যে পার্ট 1 এবং পার্ট 2টি কমপ্লিট করেছি, সেখানে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি, তাই এখানে আর বিশেষ আলাদা করে তোমাদের উত্তরগুলো লিখাচ্ছি না। নেক্সট পরবর্তী প্রশ্ন 12 দাগের প্রশ্ন যে শক্তির নিত্যতা সূত্রটি, শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো ও একটি উদাহরণ দাও। যেটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2004, 2006 এবং 2000 সালে তোমাদের এই প্রশ্নটি এসেছিল। পরবর্তী 13 দাগের প্রশ্ন যে পৃথিবীতে লাভ্য বিভিন্ন প্রকার শক্তির মূল উৎসটি কি? ব্যাখ্যা করে বলো। সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়? ওকে, এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2000 সালে। নেক্সট পরে 14 দাগের প্রশ্ন যে ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করো? কি কি
নির্দেশ করে। এই প্রশ্নটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2007 এবং 2010-এ। এরই সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, এর পরিপ্রেক্ষিতে ভর ও শক্তির সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো। সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2007-এ। নেক্সট পরবর্তী প্রশ্ন 15-তে, যে মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র কিভাবে রক্ষিত হয়? এটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম 2005 এবং 2008-এ। নেক্সট 16 দাগের প্রশ্ন, যে এক গাদা খড় বাতাসে পোড়ালে সামান্য ছাইমাত্র অবশিষ্ট থাকে। এক্ষেত্রে ভরের সংরক্ষণ হয় কি? এটা তোমাদের বলছে ব্যাখ্যা করো। এটা এসেছিল মাধ্যমিক এক্সাম 2001 সালে। নেক্সট 17 দাগের প্রশ্ন, যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্ব d এর সম্পর্ক হলো যেটা তোমাদের অপশান এ বলছে 2m সমান d, অপশান বি m সমান d স্কয়ার, অপশান সি m সমান 2.8 d, অপশান ডি m সমান 2d। এর কোন উত্তরটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, তো এই ছিল তোমাদের থিওরি ক্লাস থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো। এখন তোমাদের এই রাসায়নিক গণনায় থিওরি রয়েছে খুব অল্প এবং ম্যাথ রয়েছে অনেক বেশি। ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু তোমাদেরকে এখনও লিখাইনি। তো ওগুলো তোমাদের যখন ম্যাথ নিয়ে আলোচনা করব তখন তোমাদের ওই বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখন যেটা তোমাদের করাবো, যে পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ নিয়েই আলোচনা করব। তো ম্যাথ নিয়ে আলোচনা করার জন্য তোমাদের যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেই দুটো জিনিসকে আগে তোমাদের লিখিয়ে দিই। দুটো জিনিস কি কি? যে একটা হচ্ছে মৌলের আণবিক ভর কত সেটা তোমাদের জানতে হবে এবং বিক্রিয়া তোমাদের জানতে হবে। তো এই দুটো দেখো আজকে এটা কমপ্লিট করার জন্য কতটা কি পারা যায়।
পারমাণবিক সংখ্যা, একটি হচ্ছে মৌলের নাম এবং ওর চিহ্ন, তার আণবিক ভর। আণবিক ভর। এখন তোমরা ক্লাস 9-এ তোমরা পারমাণবিক সংখ্যা, সেই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলো তোমরা আপাতত 20 পর্যন্ত মুখস্থ রেখেছ। তো সেগুলোই তোমাদেরকে এখন লিখাবো, তার সঙ্গে বিশেষ বিশেষ ইম্পর্টেন্টগুলো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে লিখে দেব। এগুলো তোমাদের জানতে হবে ম্যাথ করার জন্য। তো তোমরা ক্লাস 9-এ যেটা 1 থেকে 20 পর্যন্ত যেটা জেনেছিলে, তো সবগুলো লাগবে না, সবগুলো লিখিয়ে দেব, কিন্তু যেগুলো লাগবে সেগুলো তোমাদের পাশে ঠিক মার্ক করে দেব। ওকে। পারমাণবিক সংখ্যা 1 নম্বরে আমাদের রয়েছে কি হাইড্রোজেন। হাইড্রোজেন এর চিহ্ন কি হয়ে থাকে এইচ, এর আণবিক ভর হয় 1। এটি হচ্ছে তোমাদের ম্যাথের জন্য প্রয়োজন। দ্বিতীয় নম্বর 2 যেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম এর চিহ্ন হয়ে থাকে এইজি, এর আণবিক ভর হয় 4। নেক্সট 3 নম্বর 2 কিন্তু তোমাদের এই ম্যাথ করার জন্য বিশেষ একটা ইম্পর্টেন্ট নয়, একবারে প্রয়োজনই নেই, তবুও সিরিয়াল অনুসারে রয়েছে বলে লিখে দিচ্ছি। 3 হচ্ছে লিথিয়াম। লিথিয়াম যেটা হচ্ছে Li, এর আণবিক ভর হয়ে থাকে 7। 4 হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম এর চিহ্ন হয়ে থাকে Be, এখানে আণবিক ভর হয় 9। নেক্সট পারমাণবিক সংখ্যাতে 5 রয়েছে বোরন, যেখানে চিহ্ন হচ্ছে বি, এর আণবিক ভর হয় 11। নেক্সট পরবর্তী পেজে, আচ্ছা এখানে আর পারমাণবিক সংখ্যা, মৌলের নাম, চিহ্ন এগুলো আর হেডিং দিচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। 6 রয়েছে কি কার্বন, এর চিহ্ন সি এবং এর আণবিক ভর হচ্ছে 12। এটা কিন্তু তোমাদের প্রয়োজন। নেক্সট 7 রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেন এর চিহ্ন হয়ে থাকে এন, এর আণবিক ভর হয় 14। তোমাদের ওই আজকেই দেখিয়েছিলাম এন এর মান হয়ে থাকে 14 এবং ও এর মান হয়ে থাকে 16। তো সেই মানগুলোই তোমাদের এখানে লিখাচ্ছি। ওকে। আচ্ছা এটা কিন্তু আমাদের প্রয়োজন। 8 যেটা রয়েছে অক্সিজেন, এটাও হচ্ছে আমাদের প্রয়োজন। অক্সিজেন এর চিহ্ন হয়ে থাকে ও। আচ্ছা এগুলো হচ্ছে চিহ্ন, তোমাদের থিওরি ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে চিহ্ন যখন সংকেত, এই অক্সিজেনের সংকেত হয়ে যাবে O2। ও হচ্ছে চিহ্ন এবং সংকেত হচ্ছে O2। আচ্ছা এখানে এর আণবিক ভর হয়ে থাকে 16। আচ্ছা 8 হয়ে গেল। 9 রয়েছে ফ্লোরিন। ফ্লোরিন এর চিহ্ন হয়ে থাকে F, এর আণবিক ভর হয়ে থাকে 19। নেক্সট পরবর্তীতে 10। আচ্ছা এই 9 ফ্লোরিন, এটা কিন্তু আমাদের প্রয়োজন। 10 রয়েছে নিয়ন। নিয়নের চিহ্ন হয় Ne এবং এর আণবিক ভর হয় 20। 11 হচ্ছে সোডিয়াম। সোডিয়াম বা একে ধাতব সোডিয়ামও বলা হয়ে থাকে। ধাতব সোডিয়াম, তো এর চিহ্ন হয়ে থাকে Na এবং এর আণবিক ভর হয় 23। এই 11 এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তীতে 12তে রয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এর চিহ্ন হয়ে থাকে Mg, এর আণবিক ভর 24। এই 12 এটা প্রয়োজন আমাদের। 13তে হচ্ছে অ্যালুমিনিয়াম।
অ্যালুমিনিয়াম, এর চিহ্ন AL এবং এর আণবিক ভর 27। পরবর্তীতে আচ্ছা এই 13 এটা আমাদের প্রয়োজন। 14তে রয়েছে সিলিকন, SI এর আণবিক ভর হয় 28। নেক্সট 15 এটা আমাদের প্রয়োজন রয়েছে ফসফরাস, এটার চিহ্ন P, এর আণবিক ভর 31। 16 এটি হচ্ছে সালফার, এর চিহ্ন S, মান হয়ে থাকে মানে আণবিক ভর হচ্ছে 32। এই 16 প্রয়োজন আমাদের। 17 হচ্ছে ক্লোরিন, চিহ্ন Cl, 35.5। 17 আমাদের খুব প্রয়োজন। নেক্সট 18তে আছে আর্গন, এর চিহ্ন Ar, আণবিক ভর হয়ে থাকে 40। নেক্সট পরবর্তীতে 19এ রয়েছে পটাশিয়াম, এর চিহ্ন হয়ে থাকে K, এর আণবিক ভর 39। এই 19 আমাদের প্রয়োজন। 20তে রয়েছে ক্যালসিয়াম, এর চিহ্ন হয়ে থাকে Ca, আণবিক ভর হয়ে থাকে 40। এটাও আমাদের প্রয়োজন। আচ্ছা তোমাদের ক্লাস 9-এ 20 পর্যন্ত পড়েছ, 20 পর্যন্ত সিরিয়াল অনুসারে লিখে দিয়েছি। আর যেগুলো তোমাদের ক্লাস 10-এ তোমাদের ম্যাথে প্রয়োজন সেগুলো তোমাদের পাশে ঠিক মার্ক করে দিয়েছি। আচ্ছা তোমরা ক্লাস 9-এ এটাও জেনেছো, এটিও জেনেছো, সিলিকনও জেনেছো, SI চিহ্নও জেনেছো। তোমরা শুধু এখানে এক্সট্রা যেটা জানবে এই 28। তোমরা কেবলমাত্র এই ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5 এইগুলো তোমরা একেবারে মাথার মধ্যে বিঁধে নিবে। ওকে, মানে একেবারে ধুয়ে জল খাওয়ার মতো খেয়ে নিতে হবে, তাহলে তোমাদের কাছে ম্যাথগুলো খুব ইজি হয়ে যায়। তাছাড়া তোমাদের ম্যাথের পাশে কিছু কিছু মানগুলো দেওয়া থাকলে তো খুবই সুবিধা, কোনো অসুবিধা নেই। যদি না দেওয়া থাকে তখনই আমাদের বড় সমস্যা হয়। আর সেই সমস্যা দূর করার জন্যই আগে থেকে তোমাদের মানগুলোকে লিখিয়ে দিচ্ছি। এখন 25-এ মাঝেরগুলো লিখাচ্ছি না কারণ ওগুলো আর প্রয়োজন নেই। ওকে, 25-এ হচ্ছে ম্যাঙ্গানিজ, এর চিহ্ন হয়ে থাকে Mn, এর আণবিক ভর 55 বা 54ও বলা যেতে পারে। ওকে, কারণ এটা 54.9 মতো হয়, তো তাকে 54 বা 55 বলা হয়। ওকে, তোমাদের প্রশ্ন অনুসারে বসাতে হবে, যদি না দেওয়া থাকে তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারো। নেক্সট 26-এ কি বলছে যে আয়রন বা একে লোহা বলা হয় বা একে লোহিত তপ্ত আয়রন বলা হয়ে থাকে, লোহিত তপ্ত আয়রন বলা হয়। এর চিহ্ন হয়ে থাকে Fe, এর আণবিক ভর 56। নেক্সট হচ্ছে 29, এটি হচ্ছে কপার Cu, এর হয়ে থাকে 63.5, এটা প্রয়োজন আমাদের। নেক্সট হচ্ছে 30 হচ্ছে জিঙ্ক বা একে দস্তা বলা হয়ে থাকে, দস্তা, এটির চিহ্ন Zn, এর মান হচ্ছে 65.5ও দেওয়া রয়েছে কোথাও, বা 65.4ও বলা হয়, বা 65ও বলা হয়ে থাকে। ওকে, এখন প্রশ্ন অনুসারে বসাবে, না হলে যে কোনো একটা মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা 30 হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে 53, মাঝেরগুলো আর প্রয়োজন নেই। 53তে হচ্ছে আয়োডিন রয়েছে, আয়োডিন, এর চিহ্ন হয়ে থাকে I, এর আণবিক ভর 126.9।
নেক্সট হচ্ছে 80, 80তে হচ্ছে যে পারদ, Hg। ওকে, এটি হচ্ছে 200.5। আচ্ছা সরি, এখানে পারদ করে দিলাম, পারদ না, এটা হচ্ছে মার্কারি, মার্কার মানে ওই তোমাদের হোয়াইট বোর্ডে যে মার্কার পেন ব্যবহার করা হয় সেই মার্কারের সংকেত। নেক্সট হচ্ছে 82, 82 হচ্ছে পারদ, পারদের সংকেত হয়ে থাকে পিবি। ওকে, পিবি এর আণবিক ভর হয়ে থাকে 207। তো এইগুলো যে তোমাদের লিখে দিলাম, যেগুলো ঠিক চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো মাস্ট তোমাদের করতে হবে, আর যেগুলো দেওয়া নেই সেগুলো না করলেও চলবে। যদি করে রাখতে পারো তোমাদের অভিজ্ঞতা বা জ্ঞান বাড়বে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেগুলো ঠিক চিহ্ন দেওয়া রয়েছে এগুলো তোমাদেরকে পাক্কা করতে হবে। আর এগুলো করলে তোমরা যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে ইজি বলে মনে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাথ করার প্রথম কাজ চলে গেল। নেক্সট পরবর্তী যে বিক্রিয়া, বিক্রিয়া যদি না করতে পারো তাহলে তোমরা ম্যাথ কোনোভাবেই পারবে না। একটা দুটো ম্যাথে বিক্রিয়ার সঙ্গে দেওয়া থাকে, কিন্তু আর বাকি ম্যাথগুলোতে যদি বিক্রিয়া না দেওয়া থাকে তাহলে তোমরা যতই প্র্যাকটিস করো না কেন তোমাদের রয়ে যাবে ওখানেই। আগে বিক্রিয়া যদি করে নিতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে। এখন তোমাদের সামনে যে বিক্রিয়াগুলো করাচ্ছি সে বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, 1 নম্বর বিক্রিয়া, যে সি তার সঙ্গে O2 যোগ করলে যদি আমরা তাকে তাপ দেই এখানে CO2 উৎপন্ন হচ্ছে। সি হচ্ছে কার্বন। এই বিক্রিয়া করাটা যতটা প্রয়োজন, এই নামগুলো মনে রাখাটাও ঠিক ততটাই প্রয়োজন। অক্সিজেন, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। ধরো তুমি প্র্যাকটিস করছো, যদি এই বিক্রিয়া দিয়েই তোমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই বিক্রিয়াটা মনে থাকবে, না হলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে না। নেক্সট পরবর্তী বিক্রিয়া, দ্বিতীয় নম্বর, যে N2 এর সঙ্গে যদি H2 যুক্ত হয়, তোমাদের হয়তো বলে দেবে যে নাইট্রোজেনের সঙ্গে H2 যুক্ত করলে কি উৎপন্ন, যা উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় বলে দেবে। শুধু অ্যামোনিয়া নয়, তার সঙ্গে তো আরও অনেক কিছু উৎপন্ন হতে পারে, আবার অন্য কিছু উৎপন্ন নাও হতে পারে, সেটা তোমাদের জানতে হবে। এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, NH3। ধরো ব্যালেন্সটা হয়তো তোমরা করে নিতে পারলে, কিন্তু বিক্রিয়াতে কি উৎপন্ন হয় সেটা তোমাদের জানতে হবে। নাইট্রোজেন, হাইড্রোজেন এবং হচ্ছে এটি অ্যামোনিয়া। নেক্সট 3 নম্বর, 3-এ হচ্ছে হাইড্রোজেন H2 এর সঙ্গে অক্সিজেন যুক্ত করলে কি উৎপন্ন হবে, যে জল উৎপন্ন হয়, জলের সংকেত কি H2O। এই হয়ে গেল আমাদের ব্যালেন্স। এটা হচ্ছে কি হাইড্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে জল বলা হয়ে থাকে বা স্টিম বলা হয় বা জলীয় বাষ্প বলা হয়ে থাকে, জলীয় বাষ্প। নেক্সট 4 নম্বর, Fe এর সঙ্গে H2O জলের বিক্রিয়ায় Fe3O4 উৎপন্ন হয়, তার সঙ্গে H2 উৎপন্ন হয়। 4 অণু মানে 4 মোল H2 উৎপন্ন হয়, আর হচ্ছে 3Fe প্রয়োজন। এই হয়ে গেল তোমাদের বিক্রিয়া এবং ব্যালেন্স। এই Fe-কে আয়রন বলা হয়ে থাকে বা একে লোহাও বলা হয়, সেটা তোমাদের আগেই লিখিয়ে দিয়েছি। H2O এটা হচ্ছে জল, Fe3O4-কে আয়রন অক্সাইড বা একে ফেরিক অক্সাইড বলে। ফেরিক অক্সাইড। H2 এটা হচ্ছে হাইড্রোজেন,
হাইড্রোজেন। নেক্সট 5 হচ্ছে Fe, এর সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় FeCl3 উৎপন্ন হয়। এই হয়ে গেল এটা ব্যালেন্স। এটির নাম হচ্ছে আয়রন, আগেই লিখে দিয়েছি। এটা হচ্ছে ক্লোরাইড বা ক্লোরাইড বলছি, ক্লোরিন। এটি হয়ে গেল ফেরিক ক্লোরাইড। নেক্সট 6 Fe, এর সঙ্গে 2 মোল HCl এর বিক্রিয়ায় FeCl2 তার সঙ্গে H2 উৎপন্ন হয়। এটি আয়রন। হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘুও বলতে পারে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর এটা হচ্ছে হাইড্রোজেন। 6 হয়ে গেল। 7 Fe এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়াতে FeSO4 তার সঙ্গে H2 উৎপন্ন হলো। ধরো বলল Feর সঙ্গে H2S এর বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়, তার আয়তন কত? কিন্তু এই FeSO4 এর কোনো কথাই বললো না, তখন তোমাদের সমস্যার সৃষ্টি করবে। তাই আগে জানতে হবে যে বিক্রিয়াতে করলে কি কি উৎপন্ন হয়। যে আয়রন, এটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আয়রন সালফেট, এটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট হচ্ছে 8 হচ্ছে কি Zn, এর সঙ্গে H2SO4, যেখানে ZnSO4 প্লাস H2, এটা হচ্ছে জিঙ্ক। এটি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে জিঙ্ক সালফেট। এটা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট 9 হচ্ছে জিঙ্ক, এর সঙ্গে 2HCl এর বিক্রিয়াতে ZnCl2 এবং H2 উৎপন্ন হয়। এটা হয়ে গেল জিঙ্ক। এ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এটি হচ্ছে হাইড্রোজেন। হয়ে গেল। এরপরে হচ্ছে যে 10 হচ্ছে কি CaCO3, এখানে 2HCl এর সঙ্গে বিক্রিয়া করলে CaCl2 উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয় এবং H2O উৎপন্ন হয়। এই CaCO3 কে চুনাপাথর বলা হয়ে থাকে, চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট বলে, বা মার্বেল পাথরও বলা হয়ে থাকে, মার্বেল পাথর। নেক্সট HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখালাম আমরা।
আর এটা হচ্ছে CaCl2, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এই HCl এটা আগেরটাতে লিখে দিয়েছি। আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে জল। ওকে, আচ্ছা HCl লিখেই দিই। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট 10 হয়ে গেল। 11তে হচ্ছে CaCO3। একে যদি উত্তপ্ত করা হয় তাহলে CaO উৎপন্ন হবে এবং CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে নির্গত হবে। এটা হচ্ছে চুনা পাথর, বা এই যে নামগুলো সব লিখে দিয়েছি, আমি একটাই নাম লিখে দিচ্ছি এখানে, চুনা পাথর। এই যে CaO উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে চুন, বা একে বলা হয়ে থাকে ক্যালসিয়াম অক্সাইড, বা একে পোড়া চুনও বলা হয়, পোড়া চুন। আর CO2 এটা তো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। নেক্সট পরবর্তীতে যে 12তে হচ্ছে 2NH4Cl, একে CaO এর বিক্রিয়ায় CaCl2 এবং 2NH3 প্লাস H2O উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে চুন, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটি হচ্ছে জল। নেক্সট পরবর্তীতে 13তে হচ্ছে MgCO3 প্লাস HCl, MgCl2 প্লাস CO2 প্লাস H2O। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আচ্ছা এখানে একটু বলে দিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধু HCl, 2HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত নয়। এখানে যেমন NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত, 2NH4Cl নয়। 2 হচ্ছে কি, এটা হচ্ছে মোল সংখ্যা। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তীতে এটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে জল বা স্টিম বা জলীয় বাষ্প বলা যেতে পারে। নেক্সট 14তে MgCO3, এখানে H2SO4 যোগ করলে MgSO4 উৎপন্ন হয়, তার সঙ্গে CO2 উৎপন্ন হয়, তার সঙ্গে H2O উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে
ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কি জল। 14 হয়ে গেল। 15, 15তে কি Mg প্লাস H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে MgSO4 উৎপন্ন হয়, তার সঙ্গে H2 উৎপন্ন হয়। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। 15 হয়ে গেল। এটা হচ্ছে 16 নম্বর বিক্রিয়া। 16 নম্বর বিক্রিয়া Mg এর সঙ্গে 2HCl এর বিক্রিয়াতে MgCl2 এবং H2 উৎপন্ন হয়। Mg এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, 2HCl, HCl এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক, এক মিনিট, ক্লোরিক অ্যাসিড। নেক্সট এদিকে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। নেক্সট এটা হচ্ছে হাইড্রোজেন। এদিকে হচ্ছে 17 হচ্ছে 2Mg এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় 2MgO উৎপন্ন হয়। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট 18তে হচ্ছে MgO, একে যদি উত্তপ্ত করা হয় এর হচ্ছে কোনো পরিবর্তন হয় না। এখানে লিখে দিচ্ছি যে তীব্রভাবে উত্তপ্ত করলেও কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। এই MgO এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। 18 হয়ে গেল। নেক্সট 19এ MgCO3, একে উত্তপ্ত করলে MgO তার সঙ্গে CO2 উৎপন্ন হয়। এই MgO হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, MgO হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। 19 হয়ে গেল। 20
20-তে কি বলছে, CaOH এর হোল 2, CO2 এর বিক্রিয়াতে CaCO3 তার সঙ্গে H2O উৎপন্ন হয়। এই CaOH যেটা হচ্ছে স্বচ্ছ চুন বা একে চুন জল বলে। চুন জল বা একে কলিচুন বলা হয়ে থাকে, কলিচুন। আর এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে চুনা পাথর, এদিকে হচ্ছে জল। নেক্সট পরবর্তী 21, 2KClO3, এখানে 2KCl এবং 3O2 উৎপন্ন হয়। এটার নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, এদিকে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এদিকে হচ্ছে অক্সিজেন। 21 হয়ে গেল। 22 নম্বর, 2KNO3, একে উত্তপ্ত করলে 2KNO2 উৎপন্ন হয়, তার সঙ্গে অক্সিজেন। এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রাইট, আর এটা হচ্ছে অক্সিজেন। 22 হয়ে গেল। 23-এ 2KClO3 এর সঙ্গে MnO2 বা MnO2 যদি নাও দেওয়া হয় তো একই থাকবে, 2KCl প্লাস 3O2 প্লাস MnO2। এই MnO2 যেমন ছিল তেমন থেকে যাবে, যদি একে তুলে দেওয়া হয় কোনো পরিবর্তন হবে না। তো KClO3 এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, MnO2 এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, এটা হচ্ছে অক্সিজেন। আর MnO2 এই তো এখানে লিখে দিয়েছি, পটাশিয়াম ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে 24, যে 2KOH এর সঙ্গে যদি H2SO4 যোগ করা হয়, H2SO4, তাহলে K2SO4 তার সঙ্গে 2H2O উৎপন্ন হবে। এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এদিকে হচ্ছে যে পটাশিয়াম সালফেট, এদিকে হচ্ছে জল। নেক্সট পরবর্তী
25 FeS এর সঙ্গে H2SO4 বিক্রিয়াতে FeSO4 প্লাস H2O রয়েছে, এটা হচ্ছে ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড, এদিকে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড, এদিকে হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস সালফেট। এটা হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে H2O নয়, এটা হচ্ছে H2S উৎপন্ন হয়। ওকে, এখানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড এর নাম। তো আজকে 25টা লিখে দিয়েছি। তো এরকম আরও কয়েকটা বিক্রিয়া রয়েছে, তো সেই বিক্রিয়াগুলো আগামীকাল করিয়ে দেব, তার সঙ্গে ম্যাথ শুরু করব। তো আজকের ক্লাসটা অনেক টাইম হয়ে গিয়েছে, আজকে এখানে ক্লাসটা অফ রাখি। পরবর্তীকালে মানে আগামীকাল যে বিক্রিয়াগুলো বাকি থেকে গেছে সেই বিক্রিয়াগুলো তার সঙ্গে আমরা ম্যাথ শুরু করব। ওকে, আর তোমাদের একটা কথা বলে দিই, এই যে প্রথমে যে আমরা মানগুলো যে লিখে দিয়েছি আণবিক ভর, ওগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকে এবং প্রশ্নে না দেওয়া থাকতেও পারে, কোনো ঠিক নেই। যদি দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকলে সমস্যা হয়। যদি পারো তোমরা এগুলো একটু মুখস্থ করতে পারো, না পারলে তোমাদের ম্যাথ করতে করতে অবশ্যই তোমাদের মনে চলে আসবে যে এটার মান কি সেটার মান কি, কিন্তু তোমাদের বিক্রিয়াগুলো তোমাদের জানতে হবে। এই রাসায়নিক গণনার সবথেকে কঠিন জিনিসটা হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া যদি জেনে নিতে পারো তোমাদের কাছে ম্যাথ কিছুই নয়, ম্যাথ একেবারে জলের মতো সহজ। আর যেভাবে তোমাদের টাইপ অনুসারে করিয়ে দেব তাতে যে জটিলতা তোমাদের থাকবে সেটা কিছুই নয়। ওকে, কোনো জটিলতাই থাকবে না, পুরো একেবারে ক্লিয়ার করে দেব এবং যত রকমই প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের করাবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। আর পিডিএফটা তোমরা যেমন প্রতিনিয়ত টেলিগ্রাম গ্রুপে পাও তেমন টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।